নমস্কার বন্ধুরা, জ্ঞান ম্যানিয়া চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আমরা নতুন যে কোর্স শুরু করেছি সেটা হচ্ছে ক্লাস 10 আইসিএসসি ফিজিক্স। প্রথম চ্যাপ্টার আমরা কিছুটা পড়েছি, সেটা হচ্ছে ফোর্স। এই ফোর্সেরই সেকেন্ড একটা পার্ট আমাদের বাকি থেকে গিয়েছিলো, সেটা হচ্ছে নিউটনস ল অফ মোশন। সেই যে নিউটনের যে তিনটে ল আছে, যেটা মেকানিক্সের একদম বেসিক জিনিস বলতে পারো, সেই তিনটে ল নিয়ে আমরা একটু ডিসকাস করব। তো তার আগে আমরা একটু পড়ে নেব ব্যালেন্সড এবং আনব্যালেন্সড ফোর্সেস ব্যাপারটা কি। ব্যালেন্সড ফোর্স মানে হচ্ছে, ধরো একদিক দিয়ে একটা বস্তুর উপরে ধরো তো অনেক দিক দিয়েই তার উপরে ফোর্স অ্যাপ্লাই হতে পারে। ধরো একটা বডি আছে, এর উপরে এই দিকে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এদিকে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এদিকে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এদিকে হচ্ছে, এদিকে হচ্ছে। তো সব দিকেই যে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এবারে ফোর্স তো একটা ভেক্টর কোয়ান্টিটি, তার মানে ফোর্সের মানও আছে, দিকও আছে, তাই না? তাহলে আমার যদি ধরো এই সব F1, এটা ধরো F1, এটা ধরো F2, এটা ধরো F3, তো যদি এই তিনটে পজিটিভ ধরি, তাহলে উল্টো দিকে ফোর্সগুলো আমরা নেগেটিভ ধরতে পারি। মানে আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, তাহলে F4 নেগেটিভ, F5 নেগেটিভ। তাহলে আমার যে টোটাল যে ফোর্সটা আমার দেখা গেল, সেই টোটাল যে ফোর্সটা হলো যে F1 প্লাস F2 প্লাস F3, হ্যাঁ, প্লাস মাইনাস F4 আর প্লাস মাইনাস F5। এই যে রেজাল্ট্যান্ট ফোর্সটা যদি জিরো হয়, তাহলে আমরা বলবো যে এই ক্ষেত্রে রেজাল্ট্যান্ট ফোর্স ইকুয়ালস টু জিরো। মানে একটা বস্তুর ওপরে যদি অনেকগুলো ফোর্স অ্যাপ্লাইড হয়, বা একটাও যদি হয় বা দুটো যদি হয়, তাহলে তাদের রেজাল্ট্যান্ট ফোর্স যদি জিরো হয়, সেক্ষেত্রে তাকে আমরা বলবো ব্যালেন্সড ফোর্স। এবারে রেজাল্ট্যান্ট ফোর্স জিরো মানে কি? তার মানে ওর ওপরে কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না। তাহলে একটা বস্তুর উপর যদি ফোর্স অ্যাপ্লাই না হয়, তাহলে বস্তুটা রেস্ট থাকবে। ঠিক আছে? এবার শুধুমাত্র যে রেস্ট থাকবে সেরকমটাও নয়, বস্তুটা কিন্তু কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভও করতে পারে। তাহলে একটা জিনিস খুব পরিষ্কার আমাদের এখান থেকে, যদি রেজাল্ট্যান্ট ফোর্সটা জিরো হয়, তাহলে কিন্তু দেয়ার আর টু পসিবিলিটিস। একটা হচ্ছে অবজেক্ট রিমেন্স অ্যাট রেস্ট, আর দ্বিতীয় হচ্ছে সেই অবজেক্টটা কিন্তু কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করতে পারে। তার মানে ফোর্স যদি অ্যাপ্লাই না হয়, বডিটা রেস্টে থাকবে, অথবা সেই বডিটা কনস্ট্যান্ট একটা স্পিডে ভেলোসিটি নিয়ে মুভ করবে। ঠিক আছে? এইবারে যদি আনব্যালেন্সড ফোর্স হয়, মানে এখানে রেজাল্ট্যান্ট ফোর্সটা জিরো নয়, রেজাল্ট্যান্ট ফোর্স নট ইকুয়ালস টু জিরো, এই যে নট ইকুয়ালস টু জিরো, অ্যান্ড প্রডিউসেস অ্যাক্সেলারেশন। তো যেখানে রেজাল্ট্যান্ট ফোর্স জিরো নয়, আমরা প্রত্যেকেই জানি যে এফ এর ফর্মুলাই হচ্ছে এম ইন্টু এ। তাহলে যেখানে ফোর্স থাকবে সেখানেই অ্যাক্সেলারেশন মোশন থাকবে। এই জিনিসটা খুব পরিষ্কার। তাহলে আমার এখানে যদি একটা রেজাল্ট্যান্ট ফোর্স যদি এক্সিস্ট করে, যদি আমার রেজাল্ট্যান্ট ফোর্সটা এক্সিস্ট করে, তাহলে তো আমার সিম্পলি যে সরি আমি বলতেই পারি যে এখানে রেজাল্ট্যান্ট ফোর্সটা রয়েছে, অ্যাক্সেলারেশন তৈরি হচ্ছে, অথবা তার স্পিড বা ডিরেকশন, মানে ভেলোসিটি বলতে পারি আমরা, তাহলে চেঞ্জ হবে। ঠিক আছে? তো ব্যালেন্স ফোর্স যদি আমি দেখি, সেই ক্ষেত্রে একটা টেবিলের ওপরে আমি একটা বই রেখেছি, দ্যাট ইজ ব্যালেন্স ফোর্স। যদি বলো যে স্যার ব্যালেন্স ফোর্স কী করে হচ্ছে, দেখো এর একটা ফোর্স, এর যে ওয়েট সেটা নিজের দিকে কাজ করছে টুয়ার্ডস দ্য আর্থ, আর টেবিল একটা রিয়াকশন ফোর্স দিচ্ছে, যেটা হচ্ছে আপওয়ার্ডস। এই আর এবং ডাব্লু ইকুয়াল টু ইচ আদার এবং অপোজিট ডিরেকশন। তাহলে দেখো দুটোর কিন্তু রেজাল্ট্যান্ট ফোর্সটা জিরো হচ্ছে, সেজন্যই টেবিলের উপরে বইটা স্থির আছে, মুভ করছে না। এবার সেকেন্ডলি যদি আমি দেখি যে আনব্যালেন্স ফোর্সের ক্ষেত্রে, যে একটা ধরো ফুটবল পড়েছিল, তাকে আমি জোরে কিক করলাম, তাহলে ফুটবলটা তার স্পিড বা ডিরেকশন চেঞ্জ করলো, দ্যাট ইজ আনব্যালেন্সড ফোর্স। এবারে ইম্পর্টেন্ট একটা জিনিস এখানে বলেছে, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে জিরো রেজাল্ট্যান্ট ফোর্স মানেই যে তার জিরো মোশন হবে সেরকমটা নয়। দেয়ার আর টু পসিবিলিটি, আমি আগেই বলেছি দেয়ার আর টু পসিবিলিটিস। নাম্বার ওয়ান, অবজেক্ট রিমেন্স অ্যাট রেস্ট, আর নাম্বার টু হচ্ছে যে সে একটা কনস্ট্যান্ট স্পিড নিয়ে কনস্ট্যান্ট ডিরেকশনে মুভ করবে। ঠিক আছে? এইবারে আমরা আসছি নিউটনের প্রথম সূত্র, নিউটনস ফার্স্ট ল, যেটাকে কিনা আমরা ল অফ ইনার্শিয়াও বলে থাকি। ইনার্শিয়ার বাংলা হচ্ছে জাড্য।
ঠিক আছে, জাড্ডো। আমরা এটা বিষয়ে বিস্তারিত পড়ব। তো নিউটনস ফার্স্ট ল খুব সুন্দর, প্রথমে বাংলায় বলতে এবং ইংরেজিতে বলবো। বাংলায় বলছে যে যদি কোনো বস্তুকে বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করা হয়, তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, আর গতিশীল বস্তু সেই একই গতি নিয়ে সরলরেখা বরাবর সমান বেগে মুভ করবে। ঠিক আছে, তাহলে অ্যান অবজেক্ট রিমেন্স অ্যাট রেস্ট অর ইন ইউনিফর্ম মোশন ইন এ স্ট্রেট লাইন আনলেস অ্যাক্টেড আপন বাই অ্যান এক্সটার্নাল আনব্যালেন্সড ফোর্স। ওই যে বললাম বাহির হইতে, একটু ভালো ভালো ভাষায় বললে, বাহির হইতে প্রযুক্ত বল দ্বারা বাধ্য না করিলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সরলরেখা বরাবর সমবেগে চলতে থাকবে। তার মানে একটা জিনিস খুব পরিষ্কার এখান থেকে, যে যদি একটা বস্তুর উপরে কোনো বল প্রয়োগ না হয়, তাহলে সেই বস্তুটা মানে অ্যাকচুয়ালি এখানে ব্যালেন্সড ফোর্স জিরোটা চলে আসছে। ব্যালেন্সড ফোর্স যদি হয় সেক্ষেত্রেই ব্যাপারটা হচ্ছে যে যদি আমি দেখি যে একটা বস্তুর ওপরে কোনো বল প্রয়োগ হচ্ছে না, এফ ইকুয়ালস টু জিরো, ঠিক আছে, তাহলে সেখানে দুটো পসিবিলিটি রয়েছে। একটা হচ্ছে দ্য বডি শুড বি ইন রেস্ট, অর ইট উইল মুভ উইথ আ কনস্ট্যান্ট ভেলোসিটি ইন এ স্ট্রেট লাইন। ঠিক আছে, এই দুটো পসিবিলিটি হল। এবারে ইনার্শিয়া কি? ইনার্শিয়াটা হচ্ছে যে একটা বস্তু যে অবস্থায় থাকে, সেটা রেস্টই হোক বা মোশনই হোক, যে অবস্থায় থাকে সেই অবস্থায় থাকতে চায়, এটা টেন্ডেন্সি থাকে। সো ইনার্শিয়া ইজ এ টেন্ডেন্সি অফ অ্যান অবজেক্ট টু রেজিস্ট এনি চেঞ্জ ইন ইটস মোশন। এরপরে গ্রেটার মাস মানে গ্রেটার, যার মাস বেশি তার ইনার্শিয়া বেশি। ঠিক আছে, ইনার্শিয়া মানে হচ্ছে একটা বস্তু যে অবস্থায় ছিল সে অবস্থাতেই থাকতে চাওয়ার একটা টেন্ডেন্সি। দিস প্রপার্টি ইজ নোন অ্যাজ ইনার্শিয়া। দ্য গ্রেটার মাস মানে গ্রেটার ইনার্শিয়া। এইবারে ইনার্শিয়া দু রকমের হয়, ইনার্শিয়া অ্যাট রেস্ট আর ইনার্শিয়া অ্যাট মোশন। ইনার্শিয়া দু রকমের হয়, ইনার্শিয়া অ্যাট রেস্ট, ইনার্শিয়া অ্যাট মোশন। ইনার্শিয়া অ্যাট রেস্ট মানে হচ্ছে, ধরো একটা বাস, এই বাসের মধ্যে কিছু প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে। এইবারে বাসটা হঠাৎ চলতে শুরু করলো, কী হবে? প্যাসেঞ্জারগুলো পিছনের দিকে ঝুঁকে যাবে। কেন না? প্রথমত বাসটা যখন স্থির ছিল তখন কিন্তু বাসের মধ্যে থাকা প্যাসেঞ্জারগুলো স্থির ছিল, তার মানে সে তারা রেস্টে ছিল। এরপরে যদি হঠাৎ সে মুভ করতে শুরু করে বাসটা, তাহলে কিন্তু এই যে প্যাসেঞ্জারগুলো ছিল যারা রেস্টে, তারা কিন্তু ইনার্শিয়া অফ রেস্টের জন্য ওই রেস্ট পজিশনেই থাকতে চায় বা টেন্ডেন্সি একটা ধারণ করে, সেই জন্যেই কিন্তু ওরা পিছন দিকে ঝুঁকে যায়। তো দ্যাট ইজ নোন অ্যাজ ইনার্শিয়া অফ রেস্ট। একই রকমভাবে যদি আমরা ইনার্শিয়া অফ মোশন দেখি, ঠিক উল্টোটা। চলন্ত বাস যদি হঠাৎ থেমে যায় তাহলে কি হবে? যখন বাসটা চলছিল তখন বাসের মধ্যে থাকা প্যাসেঞ্জারগুলোও চলছিল, তারা মোশনে ছিল। এরপর বাসটা যখন হঠাৎ করে রেস্টে চলে আসে, তখন কি হয়? তখনও কিন্তু এই ভিতরের প্যাসেঞ্জারগুলো যেহেতু তারা মোশনে ছিল, তারা সেই মোশনটাই টেন্ডেন্সিটাই রাখতে চেষ্টা করে, যার জন্য তারা সামনের দিকে হেলে যায়। তো এই দুটোই হচ্ছে আমার ইনার্শিয়া অফ রেস্ট আর ইনার্শিয়া অফ মোশন। ঠিক আছে, নিউটনসের এবার হচ্ছে নিউটনের সেকেন্ড ল। সেকেন্ড লটাও খুব ইম্পর্ট্যান্ট। সেকেন্ড লটা থেকে আমরা ফোর্সের কোয়ান্টিটি মাপতে পারি। কোয়ান্টিটি মানে হচ্ছে, নিউটনের ফার্স্ট ল আমাকে দিল কোয়ালিটি অফ ফোর্স। ফোর্সটা কি সেটা আমরা বুঝতে চেষ্টা করলাম যে ফোর্স কি, হোয়াট ইজ দ্য ফোর্স, এবং সেখান থেকে আমরা ইনার্শিয়া একটা কনসেপ্ট পেলাম। কিন্তু সেকেন্ড ল আমাকে দেখাচ্ছে কতটা ফোর্স, হাউ মাচ ফোর্স উইল বি অ্যাপ্লাইড, মানে we are getting a quantitative idea of force from the Newton's second law. তো এটা বলছে দ্য অ্যাক্সেলারেশন লটা কি? লটা হচ্ছে যে অ্যাক্সেলারেশন প্রডিউসড ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ফোর্স অ্যাপ্লাইড অন আ বডি। তার মানে যে যেদিকে ফোর্সটা মানে যেদিকে ফোর্সটা অ্যাপ্লাইড হচ্ছে সেই দিকেই একটা অ্যাক্সেলারেশন তৈরি হয়। The acceleration produced is directly related to the net force. এটাই হচ্ছে আমার সেকেন্ড ল, যে একটা আমার যেদিকে ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে
বস্তুটার ডিরেকশন মানে মুভ করবেও সেদিকে, একই দিকে মুভ করবে, যেদিকে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেদিকেই মুভ করবে এবং একটা অ্যাক্সেলারেশন তৈরি হবে। এই যে অ্যাক্সেলারেশনটা তৈরি হলো এটা কিন্তু ডিরেক্টলি প্রপোর্শনাল টু এফ অ্যান্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু মাস অফ দ্য বডি। তাহলে এখান থেকে একটা জিনিস আমরা ক্লিয়ার পাচ্ছি, যেটা বললাম একটু আগে, যে যদি আমার এ প্রপোর্শনাল টু এফ হয় আর এ প্রপোর্শনাল টু 1/m হয়, মানে কি ফোর্সের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল আর মাসের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে এখান থেকে পাচ্ছি এ প্রপোর্শনাল টু এফ/এম। আমি যদি এটাকে একটা কনস্ট্যান্টটাকে 1 ধরি, তাহলে আমরা পরিষ্কার এখান থেকে পেয়ে যাচ্ছি এফ ইকুয়ালস টু এম, অ্যান্ড দ্যাট ইজ দ্য ফর্মুলা, ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন অফ নিউটন সেকেন্ড ল, এফ ইকুয়ালস টু এম ইন্টু এ, যেখানে এমটা হচ্ছে মাস আর এটা হচ্ছে অ্যাক্সেলারেশন। যদি আমরা এসআই ইউনিটে আমরা এফ এর ইউনিট বার করি, তাহলে আমরা পাবো যেটা হচ্ছে নিউটন ইকুয়ালস টু কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে এখান থেকে যদি আমরা 1 নিউটনের ডেফিনেশন বার করি, তাহলে আমরা বলতে পারবো 1 নিউটন ইজ দ্য ফোর্স দ্যাট ইজ অ্যাপ্লাইড অন আ মাস অফ 1 kg to produce an acceleration of 1 meter per second square. So that is 1 Newton. ওকে, এখানে আমরা একটা জিনিস দেখে নিই, যেটা হচ্ছে যে আমরা যদি এফের সঙ্গে এমন কি সম্পর্ক, আমি যদি এফের সঙ্গে একটা এর সম্পর্ক আমরা এখান থেকে বের করতে চাই, তাহলে এফ ইকুয়ালস টু এম ইন্টু আমরা একটা সম্পর্ক পাই। এবার যদি আমি ধরে নিই যে মাসটা কনস্ট্যান্ট রয়েছে, তাহলে আমি যদি ফোর্সটাকে দুগুণ করি, মানে যতটা ফোর্স বাড়বে ততটা কিন্তু অ্যাক্সেলারেশনও বাড়বে, হুইচ ইজ ভেরি সিম্পল। তার মানে আমি যদি ফোর্সটাকে ডাবল করি, অ্যাক্সেলারেশনও কিন্তু ডাবল হয়ে যাবে, ভেরি সিম্পল। কেননা আমি যদি মাসটাকে কনস্ট্যান্ট ধরি, তাহলে এফ কিন্তু ডিরেক্টলি প্রপোর্শনাল টু এ। ঠিক আছে। In numerical problems, first identify the net force and use consistent SI units. ঠিক আছে, অসুবিধা নেই। এবারে আমরা যদি নিউটনের থার্ড ল দেখি, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট, যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। ফর এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, হুইচ ইজ নোন অ্যাজ নিউটনস থার্ড ল। দ্য টু ফোর্সেস অ্যাক্ট সাইমালটেনিয়াসলি, মানে অ্যাকশন আর রিয়াকশন দুটো কিন্তু সাইমালটেনিয়াসলি কাজ করে। মানে অ্যাকশন শুধুমাত্র থাকলো বা রিয়াকশন শুধুমাত্র থাকলো, দ্যাট ইজ নট পসিবল। তো when there is an action, there is always a reaction. ওকে, এবং তারা কিন্তু তাদের কিন্তু ভ্যালু যেটা বলছে, দে আর সেম, দে আর ইকুয়াল ইন ম্যাগনিটিউড অ্যান্ড অপোজিট ইন ডিরেকশন অ্যান্ড অ্যাক্ট ইন অন ডিফারেন্ট বডিজ। এটা কিন্তু খুব পরিষ্কার, খুব ইম্পর্টেন্ট। তারা ম্যাগনিটিউডের সমান হয়, মানে অ্যাকশন ফোর্স আর রিয়াকশন ফোর্স কিন্তু ম্যাগনিটিউডের সমান হয়, কিন্তু মাইনাস হয়, মানে অপোজিট ডিরেকশনে হয়। সরি, আমি একটু লিখতে ভুল করলাম। আমি যদি অ্যাকশনটাকে আমরা এ দিয়ে বলি আর রিয়াকশনটাকে যদি আমরা আর দিয়ে বলি, তাহলে কিন্তু যে এই অ্যাকশন ফোর্স রিয়াকশনের ফোর্স সঙ্গে সমান এবং বিপরীতমুখী, মাইনাস লিখলাম। এবং তারা কিন্তু দুটো ডিফারেন্ট বডির ওপরে কাজ করে, একই বস্তুর উপরে কাজ করবে না। এর একটা খুব ভালো এক্সাম্পল হচ্ছে, আমি যদি একটা চেয়ারে বসে থাকি, এবং আমি যখন চেয়ারে বসে আছি এবং সেই চেয়ারে বসে থাকা অবস্থায় যদি আমি চেয়ারটাকে ধরে উপরে তুলি চেষ্টা করি, তাহলে দেখব তুলতে পারছি না। কারণ আমি যখন চেয়ারের উপরে বসে আছি, তখন কিন্তু আমি আর চেয়ার একই বস্তু হয়ে যাচ্ছি। এই একই বস্তুর উপরে কিন্তু অ্যাকশন রিয়াকশন কাজ করে না, যার জন্য আমি চেয়ারে বসে থাকা অবস্থায় চেয়ারটাকে তুলতে পারি না। কিন্তু আমি যদি একটা বাইরে এসে দাঁড়াই এবং তারপরে যদি আমি চেয়ারটাকে তোলার চেষ্টা করি, উই ক্যান ইজিলি লিফট, বিকজ আমি যখন চেয়ারটা থেকে বাইরে চলে এলাম, তার মানে আমি আর চেয়ারটা কিন্তু এই মুহূর্তে দুটো ডিফারেন্ট বডি হিসেবে অ্যাক্ট করছি। তার মানে এখানে ডিফারেন্ট বডিতে কিন্তু অ্যাকশন রিয়াকশন ফোর্সটা হবে, অ্যান্ড দ্যাটস ওয়াই ইউ ক্যান ইজিলি লিফট ইন দিস কেস। ঠিক আছে, এর কিছু এক্সাম্পল দিয়েছি। ওয়াকিং, আমরা যে হাঁটি, কী করে হাঁটি না, আমরা হাঁটি তার কারণ হচ্ছে যে এখানে কিন্তু রিয়াকশন ফোর্সটা কাজ করছে। আমরা যখন হাঁটি তখন হচ্ছে আমাদের যে পায়ের পাতা, সেই পায়ের পাতা কিন্তু মাটির উপরে একটা অ্যাকশন ফোর্স দেয়, এবং সাইমালটেনিয়াসলি মাটিও কিন্তু পায়ের ওপরে একটা রিয়াকশন ফোর্স দেয়, এবং যার জন্য কিন্তু আমরা হাঁটতে পারি। আমরা যখন সাঁতার কাটি, সুইমিংয়ের ক্ষেত্রেও কিন্তু কী করি দেখবে, আমরা হাত পা নাড়ি আমরা কী করি, যে সুইমার কিন্তু সেই জলটাকে যে মানে পিছন দিকে ঠেলে,
এবং সেটা কিন্তু তার অ্যাকশন ফোর্স। এবার সাইমালটেনিয়াসলি কী হয়, সুইমার মুভস ফরওয়ার্ড, কেন জলও কিন্তু যখন আমি জলের ওপরে একটা ফোর্স দিচ্ছি দ্যাট ইজ নোন অ্যাজ অ্যাকশন ফোর্স, তো সাইমালটেনিয়াসলি কিন্তু জলও আমার ওপর একটা ফোর্স দিচ্ছে দ্যাট ইজ রিয়াকশন ফোর্স। এবং এর জন্যই কিন্তু আমরা সামনের দিকে সুইমিং করতে করতে এগিয়ে যাই। রকেট যে আমাদের যায়, রকেট, সেই রকেট যখন যায় তখন হচ্ছে তার যে নিচে কিন্তু প্রচণ্ড যে ফুয়েলটা থাকে সেই ফুয়েলটা কিন্তু প্রচণ্ড স্পিডে নিচের দিকে বেরোয় এবং মাটিতে এবং বায়ুমণ্ডলে তারা প্রচণ্ড জোরে একটা ফোর্স অ্যাপ্লাই করে এবং সেই কারণে সেখানে একটা রিয়াকশন ফোর্স অ্যাপ্লাই হয় রকেটের ওপরে, এবং সেই রকেটের ওপরে রিয়াকশন ফোর্সটা প্রয়োগ হওয়ার জন্যে কিন্তু রকেটটা উপরের দিকে সোজা প্রচণ্ড স্পিডে বেরিয়ে যায়। ঠিক আছে, তো এই সবগুলোই হচ্ছে নিউটনসের থার্ড ল এর এক্সাম্পল। এবং এখানে একটা জিনিস বলে দিই, যেটা হচ্ছে মাস, ওয়েট আর গ্র্যাভিটেশনাল ফোর্সে একটা কনসেপ্ট দিয়ে দিই। মাসটা আমরা প্রত্যেকেই জানি যে মাস হচ্ছে একটা বস্তুর মধ্যে কতটা ম্যাটার রয়েছে, দ্যাট ইজ নোন অ্যাজ মাস। এর এটা কিন্তু স্কেলার কোয়ান্টিটি, এর এসআই ইউনিট হচ্ছে কেজি আর সিজিএস হচ্ছে গ্রাম। ঠিক আছে, ওয়েট কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। অনেক সময় আমরা বলতে ভুল করি যে মাস মানে হচ্ছে বাংলায় ভর আর ওয়েট মানে হচ্ছে ভার বা ওজন, দুটো কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। ওয়েট হচ্ছে একটা বস্তুর উপরে পৃথিবী কতটা পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করে নিজের দিকে টানছে, দ্যাট ইজ ওয়েট। আমরা এখান থেকে বলতেই পারি ডাব্লিউ ইকুয়ালস টু এম ইন্টু জি, তার মানে ওয়েট কিন্তু একটা ফোর্স এবং ইটস আ ভেক্টর কোয়ান্টিটি, এবং ইটস এসআই ইউনিট হচ্ছে নিউটন এবং সিজিএস ইউনিট হচ্ছে ডাইন। ঠিক আছে, ওয়েট হচ্ছে এটা। আর এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে মাস কিন্তু রিমেন্স কনস্ট্যান্ট, বাট ওয়েট ক্যান বি চেঞ্জড ডিপেন্ডস আপন দ্য ভ্যালু অফ গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। যেমন ধরো আমি যদি চাঁদে যাই, চাঁদের কিন্তু আমার দেখো লুক অ্যাট দ্য ফর্মুলা ইজ গিভেন ডাব্লিউ ইকুয়ালস টু এম ইন্টু জি। তো মাস তো কনস্ট্যান্ট, মাসের কথা বাদ দাও, ডাব্লু প্রপোর্শনাল টু জি, মানে জি মানে হচ্ছে কি গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, মহাকর্ষীয় ত্বরণ, অভিকর্ষীয় ত্বরণ। এরপর আমি যদি পৃথিবী থেকে চাঁদে যাই, চাঁদে কিন্তু এই জি এর ভ্যালু 1/জি, মানে G/6 অ্যাকচুয়ালি। চাঁদে কিন্তু এই অ্যাক্সেলারেশনের ভ্যালু হচ্ছে পৃথিবীর যে ভ্যালু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার 1/6 1/6। এবং তার জন্যই কিন্তু আমার ওখানে চাঁদে গেলে কিন্তু আমাদের ওজনও 6 ভাগ কমে যায়। মানে আমার ওজন যদি পৃথিবীতে ধরো 60 কেজি হয়, চাঁদে গেলে সেটা 10 কেজি হয়ে যাবে, বিকজ চাঁদের জি হচ্ছে পৃথিবীর 1/6। সো সাইমালটেনিয়াসলি কিন্তু এটাও আমাদের দেখতে হচ্ছে যে মাস আমাদের কনস্ট্যান্ট থাকে কিন্তু ওয়েট চেঞ্জ হয়, ডিপেন্ডস অন ইটস গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ। ওকে, যে জি এর ভ্যালু ওখানে বলে দিয়েছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, উইচ ইজ অ্যাপ্রক্সিমেটলি ক্যান বি টেকেন 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, মোমেন্ট অফ ফোর্স আমরা পড়বো, এটা অলরেডি উই হ্যাভ ডান। নাও সো এই অঙ্কগুলো আমরা আগের দিনই পড়েছিলাম, তবু আমি একবার রিক্যাপ করে দিচ্ছি। একটা 5 কেজি ভরের একটা বস্তু আছে, 5 কেজি মাস, 5 কেজি মাস, অ্যান্ড অ্যাক্সেলারেটস অ্যাট 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ফাইন্ড ফোর্স। তো সিম্পলি এফ ইকুয়ালস টু এম ইন্টু এ পুট করবো। এমটা বলে দিয়েছে আমাকে 5 কেজি, আর এটা বলে দিয়েছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো ইট ইজ কামিং 5 ইন্টু 10 equals to 10 Newton. So answer is 10 Newton. Force is applied. Okay. Next হচ্ছে find the weight of a 6 kg body if g equals to 10 meter per second square. The formula we know, w equals to m into g. So m is given 6 kg and g is given 10. So the weight is coming 60 Newton. ঠিক আছে, ওকে। নেক্সট ইজ মোমেন্ট আমরা আগের দিন পড়েছিলাম। মোমেন্ট হচ্ছে কিছুই না, দ্য প্রোডাক্ট অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স and the perpendicular distance between the pivot and the point of action. So we are getting the mathematical formula of moment of force equals to tau. So one second, tau, sorry এটাও নয়, হ্যাঁ, এক মিনিট, this one. So 15 Newton force, তাহলে F is given 15 Newton, 15 Newton force is applied
অ্যান্ড ডি ইকুয়ালস টু বলে দিয়েছে 0.4 মিটার। সো টাও উই আর গেটিং এফ ইন্টু ডি, এটা আমরা আগের দিন পড়েছিলাম যে টাও is the moment of force equals to F multiplied by D. So F is given 15 Newton and this is given 0.4 meter. So it is coming 6 Newton meter. So 6 Newton meter is the moment of force. তো মোটামুটি আমাদের এইগুলোই ছিল আজকের বক্তব্য। নিউটনস লজ অফ মোশন আমরা পড়লাম, আমরা কিছু নিউমেরিক্যালস পড়লাম। এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাওয়ার পর আমরা কিন্তু কিছু নিউমেরিক্যালস প্রবলেমস নিয়েও আলোচনা করব। তো ভিডিওটা আজ এই পর্যন্তই থাক, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। গুড নাইট।